চর্চা। মুখ্যমন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কমিটিকে পাঠানো নিয়ে ইউনিসের উপদেষ্টা কটাক্ষ করল। দেখুন, একজন নেত্রী যিনি নিজের দেশে নিজের রাজ্যে ভোট করেন আরাবুল অনুব্রত বাহিনী দিয়ে, তিনি আবার অন্য দেশে রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী পাঠাবেন। সত্যি যদি রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী বলে কিছু থেকে থাকে, যদিও রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী পৃথিবীতে অশান্তি করা ছাড়া আর খুব একটা কোনো কাজ করে বলে আমাদের অভিজ্ঞতা নয়, তবে রাষ্ট্রসংঘে যদি সত্যি শান্তি বাহিনী বলে কিছু থেকে থাকে তাহলে তাদের সবার আগে পশ্চিমবাংলায় এসে পঞ্চায়েত ভোট করানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে। সুতরাং এই ধরনের ছেলে মানুষই সুলভ কথা কেউ বলবে। ওপারে এখন যে গভর্নমেন্ট আছে, ইউনিসের উপদেষ্টা, তিনিও কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নন, তিনিও একটা নমিনেটেড ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে বলছেন। সুতরাং আমার মনে হয় যে দুপক্ষ থেকেই এখন বাংলাদেশের কাছ থেকে তো আমরা এখন কি দাবি করতে পারি, তারা তো আমাদের দেশের কেউ নয়, আমাদের একটা অবস্থান থাকতে পারে, কিন্তু আমাদের তো বলার কিছু নেই। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে বলতে পারি, কি প্রধানমন্ত্রীকে বলতে পারি যে প্রত্যেকেরই এক্ষেত্রে রেসপন্সিবল হওয়া উচিত, দায়িত্বজ্ঞান সম্পন্ন কথা বলা উচিত, এবং অবশ্যই আমাদের দেশের যেখানে কোনো অমর্যাদা হবে, যেখানে আমাদের দেশের সম্মানে কোনো রকমভাবে কোনো আঘাত হবে, দল মত নির্বিশেষে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের যাবতীয় ভেদাভেদ ভুলে দেশের সম্মানের প্রশ্নে একটা জায়গায় একটা নৈতিক অবস্থান নেওয়া উচিত। ব্রিটিশ পার্লামেন্টেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশে যা ঘটনা ঘটছে গোটা পৃথিবীতেই তাই নিয়ে উদ্বেগ তৈরি হওয়া উচিত, এবং বাংলাদেশের এই ঘটনা যাতে দ্রুত স্থিমিত হয় তাই নিয়ে অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ তৈরি হওয়া উচিত। কিন্তু এইটাও আমাদেরকে, আপনি যদি ব্রিটিশ পার্লামেন্টের কথা এখন বলেন, এইটাও আমাদেরকে অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতেই হবে, বাংলাদেশের ঘটনা অত্যন্ত খারাপ, তাই নিয়ে উদ্বেগ হবেই। কিন্তু যখন 60 বছর ধরে 70 বছর ধরে প্যালেস্তাইনে কার্পেট বম্বিং হয়, যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রান্ত হয়, যখন সোমালিয়াতে শিশুরা মোড়ে মুখ থুবড়ে পড়ে থাকে, যখন তৃতীয় বিশ্বের দেশগুলোতে রিফিউজি ক্রাইসিস হয়, তখন এই প্রথম বিশ্বের দেশগুলো, এই ব্রিটেন বলুন, আমেরিকা বলুন, তাদের পার্লামেন্টে কোনো রকম কোনো উদ্বেগ দেখানো তো দূরের কথা, বরং এই ধরনের অপরাধগুলোকে মদত দেওয়া হয়। সুতরাং এই ওয়েস্টার্ন ডেমোক্রেসির নৈতিকতা নিয়েও আমাদের হাজারটা প্রশ্ন আছে। যাই হোক না কেন, আজকে বাংলাদেশের ঘটনা যা ঘটছে সেটা খারাপ, পৃথিবীর সব মানুষই খারাপ বলবে, এই তো স্বাভাবিক কথা। ত্রিপুরায় বাংলাদেশিদের হোটেল ও হাসপাতাল বন্ধ করা হলো। দেখুন, এই ধরনের পরিস্থিতি হোক আমরা কেউই চাই না। আবার এটাও ঘটনা, আজকে ওদিকে যে ঘটনাগুলো ঘটছে তার একটা বাস্তব প্রভাব এদেশে এসে পড়বেই, কিছু মানুষের মধ্যে, তাই নিয়ে একটা রিটালিয়েশন হবে, এটাও স্বাভাবিক। আবার কি এই রিটালিয়েশন দেখিয়ে কালকে বাংলাদেশে ভারতীয় সিনেমার মুক্তি বন্ধ হয়ে যাবে, ভারতীয় বিভিন্ন যারা ওখানে কোনো ব্যবসার কাজে আছেন কি কোনো ব্যাপারে আছেন তাদের উপর ইতিমধ্যে অনেক অত্যাচারের খবর সামনে আসছে, হয়তো সেই অত্যাচার আরও বাড়বে। সুতরাং উভয় ক্ষেত্রেই আমরা এটা মনে করি, দেখুন, গরম গরম কথা বলে পরিস্থিতিকে খুঁচিয়ে নিজের রাজনীতি করতে সবাই পারে, কিন্তু সেটা করার জন্য তো কেউ রাজনীতিতে আমরা আসিনি। আমরা চাই যে বর্ডারের দুপক্ষেই, মানে বর্ডারের দুপাশেই এই উত্তেজনা প্রশমিত হোক এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক বাংলাদেশে, এটা আমরা চাই। কিন্তু আমাদের একটাই এখানে বক্তব্য যে কোথাও, আজকে দেখলাম, কয়েকদিন আগে দেখলাম কলকাতার এক ডাক্তার বলেছেন তিনি কোনো বাংলাদেশের পেশেন্ট দেখবেন না, একটি প্রাইভেট হাসপাতাল বলেছে তিনি কোনো বাংলাদেশের তারা কোনো পেশেন্টকে ভর্তি করবে না। আচ্ছা, আদানি তো একবারও বললো না যে আমি বাংলাদেশের বিদ্যুৎ সাপ্লাই করবো না। আর আদানির বিদ্যুতের টাকা বকেয়া আছে বলে মোদিও একবার বলল না যে বাংলাদেশের নতুন সরকারকে আমরা রেকগনাইজ করব না যতক্ষণ না ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, সেটা আওয়ামী লীগেরই হোক, সেটা বিএনপিরই হোক, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যতক্ষণ না আসছে বাংলাদেশের সরকারকে আমি রেকগনাইজ করব না। মোদিও তো একবার বললেন না আদানির বিদ্যুতের পেমেন্ট আটকে যাবে বলে। তো আবার যখন আদানির বিদ্যুৎকে নিয়ে যেতে হবে বাংলাদেশে, এই প্রশ্ন আসে, মোদি সেই প্রজেক্ট স্যাংশন করে, আর সেই প্রজেক্টের খুঁটি পোতার জন্য ফারাক্কায় আমার দেশের কৃষকের আমবাগান মমতা বন্দ্যোপাধ্যায় লেঠেল পাঠিয়ে মেরে কৃষকদেরকে রক্তাক্ত করে আমবাগান খালি করায় আদানির বিদ্যুতের তার ওখানে পোতা হবে বলে। সেই প্রশ্নে কিন্তু মোদি মমতা এক হয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে বেচে, এবং যাতে আদানির বিদ্যুতের পেমেন্ট না আটকে যায় তার জন্য মোদি চুপ করে থাকে, আমাদের দেশের জাতীয় পতাকাকে মারিয়ে যাচ্ছে, এইটা দেখার পরও আমাদের দেশের সরকার, দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা কথা বেরোয় না। সুতরাং এই কারণেই বলছি যে মানে দুটো হোটেলকেও বন্ধ করে দেবে, একটা হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দেবে, কিন্তু আদানির যে পয়সা কামানো তা কিন্তু দিব্যি চলবে। আর আদানিকে নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, বিজেপির লোকেরা এমন রেগে উঠবে যেন ওদের পিতৃপুরুষকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, যেন আদানির বিরুদ্ধে কথা বলা মানে ভারত মাতার বিরুদ্ধে কথা বলা। সুতরাং এই সব কিছুই আমাদেরকে খোলা চোখে দেখতে হবে এবং খোলা মনে বিচার করতে হবে। চিন্ময় প্রভুর আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হলো। মানে কি বলতে পারি, মানে গণতন্ত্রের যখন পশ্চাৎগামিতা হয় তখন এই ধরনের ঘটনাগুলোই ঘটে। যে ব্যক্তির এখানে কথা হচ্ছে তিনি অপরাধ করেছেন কি করেননি, তাকে নাকি একটি অত্যন্ত জঘন্য অপরাধের
অভিযোগে ইসকন থেকেই বহিষ্কার করা হয়েছিল বলে আমরা মিডিয়া রিপোর্টে দেখলাম, কিন্তু আজকে তাকে অন্য কারণে অন্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে বলছে এটা কোনো অভিযোগ নয়, এটা অজুহাত, তাও হতে পারে, আমরা তো গিয়ে দেখতে যাইনি। কিন্তু ঘটনা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষেরই হচ্ছে বিচার পাওয়ার অধিকার রয়েছে, তার নিজের বক্তব্যকে তুলে ধরার অধিকার রয়েছে। সেখানে কোনো দেশের আদালতে যদি দেখানো হয় যে একজন অভিযুক্তের হয়ে কোনো উকিল আসলে তাকে আমরা রক্তাক্ত করব, এ তো কার্যত হচ্ছে বাকি উকিলদেরকেও ভয় দেখানো যে ওখানে আজকে আওয়ামী লীগের যারা যারা গ্রেপ্তার হচ্ছে তাদের হয়েও যেন কোনো উকিল আদালতে না দাঁড়ায়, মুক্তিযুদ্ধের পক্ষে যারা তাদের মধ্যে যাদেরকে এখন ধরপাকড় করা হচ্ছে, অনেক কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের হয়েও যেন কোনো উকিল না দাঁড়ায়, সামগ্রিকভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে। সুতরাং এইটা তো কোনো মানে সভ্য মানুষ সমর্থন করতে পারে না। এবং কদিন আগে যখন ভারত সরকার এই গ্রেপ্তারিটাকে নিয়ে একটা চিঠি লিখলো, তখন দেখলাম বাংলাদেশের সরকার তারা বললেন যে আমাদের, তারা একটা উত্তর দিলেন এবং সেখানে বললেন যে আমাদের জুডিশিয়ারি একদম স্বাধীন, এখানে পলিটিক্যাল ইন্টারফারেন্স হয় না। এখন এটা যদি স্বাধীন জুডিশিয়ারির নমুনা হয়ে থাকে তাহলে আমরা আর কী বলতে পারি। কিন্তু অন্য দেশের ব্যাপার, তাদের জুডিশিয়ারি সেই দেশের জনগণকেই নিশ্চিত করতে হবে যেন সেটা নিরপেক্ষভাবে কাজ করে। হামলা থেকে বাঁচতে কলকাতা ইসকন থেকে পরামর্শ দেওয়া হয়েছে, তিলক, গেরুয়া বস্ত্র, তুলসী মালা ঢাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেখুন, এটা যদি সত্যি দেওয়া হয়ে থাকে এবং এটা যদি ওখানকার মানুষ কিছুদিনের জন্য মানতে বাধ্য হন, তাহলে তা অত্যন্ত যন্ত্রণার। কেননা যে কোনো সভ্য দেশে, সভ্য সমাজে যে কোনো মানুষ নিজের ধর্ম নিজের ইচ্ছে মতো পালন করবেন, যিনি চান তিনি তার নিজের রিলিজিয়াস আইডেন্টিটি ক্যারি করবেন, এইটাই হওয়া উচিত। সেখানে কেন বাংলাদেশে কি অন্য যে কোনো দেশে যে মানুষ তিলক পড়তে চান, তুলসীর মালা পড়তে চান, গেরুয়া বস্ত্র পড়তে চান, তিনি কেন স্বাধীনভাবে পড়তে পারবেন না? আবার মুশকিলটা হচ্ছে আমাদের দেশে আবার যারা রমজান মাসে রোজার দিনে নামাজ পড়তে যাবেন, বিকেলবেলা নামাজ পড়ে রোজা ভাঙবেন, দুপুরবেলা সেই মানুষটার মুখে জোর করে খাবার ঠুসে দিয়ে জয় শ্রীরাম বলে চেঁচায়, তারাই আবার বাংলাদেশের এই ঘটনা দেখিয়ে বিরাট মানবাধিকারের বাণী শোনাবে। যারা অন্য ধর্মের লোকের দাড়ি কেটে দেয়, কেউ মাথায় ফেস টুপি পড়ে আছে বলে তাকে বলে আগে জয় শ্রীরাম বল, তবে তোকে বেরোতে দেবো এখান থেকে, নাহলে মেরে লাশ করে দেবো। টিফিন বক্স খুলে দেখে টিফিন বক্সে কী মাংস আছে, গরুর মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে খুন করে, তারাই আবার এখন বিচার করতে যাবে যে অন্য দেশে সেখানকার সংখ্যালঘু মানুষ তার ধর্মীয় পরিচয় ক্যারি করতে পারছে কিনা। কিন্তু আমরা বলছি আফরাজুলকে যদি খুন করা হয়ে থাকে সেটা যেমন অপরাধ, বাংলাদেশে কোনো হিন্দু মানুষকে যদি গায়ের জোরে তার কণ্ঠীর মালা কি তার গেরুয়া পোশাক খুলতে বাধ্য করা হয়ে থাকে, তার সেটা একই রকম অপরাধ। কর্ণাটকে যে মেয়েটা হিজাব পরে কলেজে যেতে চেয়েছিল কদিন আগে, ব্যাঙ্গালোরের ঘটনা আপনারা জানেন, জোর করে যারা নেকড়ের মতো তেড়ে গেছিল মেয়েটার দিকে যে তুই বোরখা পরতে পারবি না, হিজাব পরতে পারবি না, সেই নেকড়েগুলোর সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ করছে যে ইসলামিক নেকড়েরা, তাদের কোনো তফাৎ নেই। বর্ডারের দুপাশেই এরা দুদল নেকড়ে, দুদল হয় না, কেউ সবুজ পোশাক পরে, কেউ গেরুয়া পোশাক পরে। ভারত বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উস্কানি দিচ্ছে জামাত। বাংলাদেশের জামাত তো দীর্ঘদিন ধরে ওখানে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট চাষ করে এসছে এবং এখন তো দেখাই যাচ্ছে যে অগাস্ট মাসে শুরুর দিকে যে ছাত্র সমাজের আন্দোলন হয়েছিল, জামাতিরা এখন খোলাখুলিভাবে ঘোষণা করছে যে তাতে আমাদের একটা অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা সেদিনও আশা করেছিলাম এবং আজও আমরা আশা করছি যে সেই আন্দোলনের মধ্যে যে প্রগতিশীল অংশ ছিল, যে বামপন্থী অংশ ছিল, তারা যেন জেতে। না হলে এইটা যেন প্রতিষ্ঠিত না হয় যে কিছু তথাকথিত প্রোগ্রেসিভ মানুষকে সামনে রেখে একেবারে রিয়াকশনারি, একেবারে জামাতিদের একটা লড়াইকে হচ্ছে কিছু প্রগতিশীল মানুষ তারা পথ দেখিয়েছেন। তা যদি হয় তাহলে তা অত্যন্ত খারাপ উদাহরণ হিসেবে থেকে যাবে। জামাত এই কাজগুলো করে, ভারত বিরোধী সেন্টিমেন্ট চিরকালই চাষ করার চেষ্টা করে। নিশ্চিতভাবে বাংলাদেশের প্রগতিশীল মানুষ, মুক্তিযুদ্ধের বন্ধু যে মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা গোটা এশিয়ার একটা আগামী দিনের পলিটিক্যাল মানচিত্র নির্মাণে পথ দেখিয়েছিল। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে মানুষ, তারা জামাতিদেরকে পরাস্ত করুন, এটা আমাদের আশা। তার পাশাপাশি একটা কথা আমি অবশ্যই বলবো, আজকে আমাদের বাংলাতেও যে ঘটনাগুলো ঘটছে, কিছু মনে করবেন না, কিছু বাংলা টিভি চ্যানেলে আমরা এরকম চিৎকারও শুনছি যে আমরা চট্টগ্রাম দখল করে নেব, আমরা কুমিল্লা দখল করে নেব। আর যদি আমরা চট্টগ্রাম দখল করে নেব, আমরা কুমিল্লা দখল করে নেব জাতীয় কথা বলা হয় ভারতে, আর সেই ভিডিও বাংলাদেশে প্রচার করে জামাতিরা, তাহলে কিন্তু তাদেরও ওখানে ভারত বিদ্বেষী একটা সেন্টিমেন্টকে চাষ করতে সুবিধা হবে। সুতরাং আমরাও যেন দেখি আমাদের দেশের মানে টেরিটরিকে ব্যবহার করেও যেন কেউ এমন কোনো কাজ করতে না পারে যা কিনা জামাতিদেরকে মদত দেবে, জামাতিদের হাতে বাংলাদেশে অস্ত্র তুলে দেবে। থ্যাংক ইউ।